আচ্ছা, আবার বলতেছি আমি, আহ, একটা সি প্রোগ্রাম যখন তুমি তৈরি করবে বা সি প্রোগ্রাম যখন তৈরি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে গঠনটা থাকবে সেটা হচ্ছে এরকম: ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন। এই মেইন ফাংশনের ভিতরে দেখো ডট ডট দেওয়া আছে, অর্থাৎ আমরা যে সি প্রোগ্রামটা করব, আমাদের মূল সি প্রোগ্রামটা কিন্তু এই মেইনের ভিতরে হবে। মূল সি প্রোগ্রামটা কোথায় হবে? এই মেইনের ভিতরে, অর্থাৎ এই নীল অংশে। আর বাকি যে অংশগুলি আছে, এটা আছে সাব ফাংশন সেকশন, তারপরে ধরো গ্লোবাল ডিক্লারেশন সেকশন কিংবা ডেফিনেশন সেকশন, তারপরে হচ্ছে ডিক্লারেশন ডকুমেন্টেশন সেকশন। এইগুলি হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখন আমরা একটা একটা ডিসক্রাইব করি। কোনটা ডকুমেন্টেশন মানে কি? আমি যে প্রোগ্রামটা তৈরি করতেছি সেই প্রোগ্রামটা কি ধরনের প্রোগ্রাম, বা এই কয়টা 314 কোনটা? তিনতলা, তিনটা রুম, তিনটা রুম, 15, 16, 17, 15, 16, 17, চারতলায় সব রুমে 2, 3, 5, 6, 7, 8, 9। দেখো, আমরা বলতেছিলাম হচ্ছে ডকুমেন্টেশন মানে হচ্ছে তুমি যে সি প্রোগ্রামটা করবে সেই সি প্রোগ্রামটা কি ধরনের বা এটা কি কাজ করবে সেই সম্পর্কে যদি তুমি কোনো কিছু লিখে দাও। সাপোজ মনে করো তুমি একটা প্রোগ্রাম করলা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম, তো প্রোগ্রামের শুরুতে লিখে দিলা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম। অথবা তুমি প্রোগ্রামের মাঝখানে অন্য জায়গায় লিখতে পারো, এটা আমরা ই দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা লিখতে পারি। এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তারপরে আসে হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক মানে কি? কানেকশন। লিঙ্ক মানে কি? কানেকশন। অর্থাৎ আমরা যদি আমাদের প্রোগ্রামের ভিতরে বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে থাকি, কি ব্যবহার করে থাকি? ফাংশন ব্যবহার করে থাকি, সেই ফাংশন গুলিকে আমাদের সি প্রোগ্রামের সাথে লিঙ্ক করতে হয়। সেই ফাংশন গুলিকে লাইব্রেরি ফাংশন বলা হয়। সেই ফাংশন গুলিকে কি বলা হয়? লাইব্রেরি ফাংশন। যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, গেটসেজ ফাংশন। এই ফাংশন গুলো আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করে থাকি। স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা কি করি? ইনপুট নিয়ে থাকি। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো, স্ক্যানএফ কাজ হচ্ছে ইনপুট দেখানো। তো এই যে এই ধরনের ফাংশন যদি আমরা প্রোগ্রামে ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই লিংক করতে হয়, সেটা হচ্ছে এই লিংক সেকশনের কাজ। ডেফিনেশন সেকশনের কাজ হচ্ছে আমরা যদি আমাদের প্রোগ্রামের ভিতরে কোনো কিছু ডিফাইন করতে চাই, যেমন কোনো কনস্ট্যান্ট, তাহলে সেখানে এটাকে ডিফাইন করতে পারি। আর গ্লোবাল ডিক্লারেশন হচ্ছে আমরা যদি কোনো প্রোগ্রামের ভিতরে কোনো ভেরিয়েবলকে গ্লোবালি ডিক্লেয়ার করতে চাই। গ্লোবাল অর্থাৎ এই ভেরিয়েবলটা একটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ মেইন ফাংশনে না, সাব ফাংশনেও যদি এটা ব্যবহার করতে চাই তাহলে এখানে দিতে পারি। এটা আমরা হচ্ছে গ্লোবাল। এটা হচ্ছে আমরা বেশি আলোচনা। আর মূল প্রোগ্রামটা হচ্ছে এই মেইন ফাংশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হবে মেইন ফাংশন। এই যে মেইন কথাটা থাকবে, এরপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এইখানে আমরা সি প্রোগ্রাম লিখবো। এই ডট ডট দিয়ে যত কাজ আমরা যা শিখেছি, ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর, ইনপুট আউটপুট ফাংশন, যত ইকুয়েশন যা শিখে আসছি সব আমরা এই যে এই দুইটা লাইনের ভিতরে ব্যবহার করব। আর সাব ফাংশন মানে হচ্ছে আমাদের প্রোগ্রামের ভিতরে অতিরিক্ত আমরা ফাংশন ব্যবহার করতে পারি, ফাংশন হিসাবে ইউজ করতে যাবে, তো সেটা আমরা এখানে দিয়ে পারি। আমাদের মেইনলি জানা দরকার হচ্ছে লিঙ্ক সেকশন আর হচ্ছে কি মেইন ফাংশন সেকশন। আচ্ছা, না বুঝলে আমাকে কমেন্টস করবে বা বলবে, তাহলে আমি বুঝতে পারবো। গ্লোবাল হচ্ছে আমি যদি কোনো ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করি, গ্লোবাল মানে হচ্ছে সব জায়গায় প্রযোজ্য। অর্থাৎ আমরা ভেরিয়েবল মেইন ফাংশনের ভিতরেও ব্যবহার করতে পারি, বাহিরেও ব্যবহার করতে পারি। বাহিরে যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ভেরিয়েবলটা মেইন ফাংশনেও ব্যবহার করা যাবে, সাব ফাংশনেও ব্যবহার করা যাবে। আর যেহেতু আমরা সাব ফাংশন আমাদের প্রোগ্রামে আমরা ব্যবহার করব না, সেই হিসাবে আমরা গ্লোবাল না ব্যবহার করলেও হবে। কিন্তু আমাদের সি প্রোগ্রামের গঠন অনুসারে এখানে গ্লোবাল ফাংশন, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করার অপশন আছে। অর্থাৎ যে ভেরিয়েবলটা
মেইন ফাংশনেও চলবে, সাব ফাংশনেও চলবে। সাব ফাংশন যে একটা থাকবে এরকম না, সাব ফাংশন তুমি 5টাও দিতে পারো, 10টাও দিতে পারো। মনে করো তুমি একটা ক্যালকুলেটর বানাবে, সেখানে তুমি যোগ করার জন্য একটা ফাংশন বানালা, বিয়োগ করার জন্য একটা ফাংশন ব্যবহার করলা, গুণ করার জন্য একটা ফাংশন, তারপর মডুলাস করার জন্য একটা ফাংশন ইউজ করলা। তো এই যে এমন কিছু ভেরিয়েবল আছে যে ভেরিয়েবল গুলা তোমার যোগের ক্ষেত্রেও লাগবে, গুণের ক্ষেত্রেও লাগবে, বা ভাগের ক্ষেত্রেও লাগবে, তাহলে সেই ভেরিয়েবল গুলি তুমি গ্লোবাল ডিক্লেয়ার করতে পারো। সেটা মেইনের ভিতরে না দিয়ে গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো হচ্ছে একটা উদাহরণ যদি দেখি। এইখানে যদি আমরা উদাহরণ দেখি, দেখো এখানে আমি একটা উদাহরণ দেখিয়েছি। এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে লিঙ্ক সেকশন। এটা হচ্ছে কি লিঙ্ক সেকশন স্টুডিও ডট এইচ। এখানে আমরা যে লিঙ্ক সেকশন দেখিয়েছি এটার মতোই এটা হচ্ছে আমাদের লিঙ্ক করলাম। হ্যাশ ইনক্লুড মানে যোগ করা, ইনক্লুড মানে কি যোগ করা। কাকে যোগ করব? স্টুডিও ডট এইচ। স্টুডিও মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্টুডিও মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ দেখো প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফ ফাংশনটা কি আউটপুট ফাংশন। এরকম একটা ফাংশন আমরা প্রোগ্রামে ব্যবহার করেছি, সেই কারণে এটার জন্য আমরা হেডার ফাইল যুক্ত করেছি স্টুডিও ডট এইচ। তাহলে এটা গেল হচ্ছে লিঙ্ক সেকশন। তারপরে আসে দেখো মেইন, এই যে আমি মেইন লিখেছি মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে ক্লোজ, শুরু ক্লোজ দিলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো আমি এইখানে ফাংশনের ভিতরে একটা নরমাল একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামটা আছে আউটপুটে শুধু আইসিডি লেখা দেখাবে। আউটপুটে কি লেখা দেখাবে? আইসিডি লেখা দেখাবে। তাহলে এই জন্য আমরা এখানে প্রিন্টএফ আইসিডি ব্যবহার করেছি। প্রিন্টএফ এর ভিতরে আইসিডি লিখছি, যা শুধু আইসিডি লেখা আসছে। এখন যদি এটা আমরা সরাসরি আমরা ইয়ের ক্ষেত্রে যাই, মনে নাই এখন ক্লাস, আমরা সরাসরি যদি তোমার এই প্রোগ্রামটাকে আমি কপি করলাম, সাপোজ কন্ট্রোল সি, তো এখন আমরা ইয়েতে চলে যাচ্ছি, বুট ব্লকে চলে যাচ্ছি। আমরা তো আউটপুট দেখলাম যে আসলে এটাকে আউটপুট আসে কিনা। দেখো আমরা কিন্তু এই প্রোগ্রামটা ওইখানে দেখছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি, এটা কিন্তু প্রোগ্রাম দেখা যাচ্ছে। প্রোগ্রাম কি দেখতে পাচ্ছ তোমরা? আমরা ফুড ব্লকে ওপেন করেছি। তাহলে আমরা এটাকে যে প্রিন্ট করে এই আউটপুটটা দেখি, যে আমি রান করলাম, রান করার পর তো এখানে কি লেখা আসছে সবার উপরে? দেখো ভালো করে দেখো, এই যে মার্ক করেছি এই অংশটা, এই অংশটা কি লেখা আছে? আইসিটি। তার মানে আমরা প্রিন্ট করেছিলাম, প্রিন্ট করেছি আইসিটি আমাদের প্রোগ্রামের ভিতরে। এই যে এখানে এখানে প্রিন্টএফ ফাংশনে আইসিটি ব্যবহার করেছি, সেই আইসিটি লেখাটা এখানে শো করছে। এখন যদি এখানে আমি আইসিটি না লিখে আইসিটি ক্লাস লিখলাম, সি এল এ ডবল এস অফ বিএস লিখলাম, বিজনেস স্টাডিজ সাপোজ। এরপরে মনে করো আমি যদি এটাকে আবার প্রিন্ট করি, এখন কি লেখা আসছে দেখো তো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি লেখা আসছে? আইসিটি ক্লাস অফ বিএস। তার মানে আমি যা লিখতেছি, আমি এইখানে প্রিন্টএফ ফাংশনের ভিতরে যা লিখতেছি আউটপুটে হুবহু তাই দেখাচ্ছে। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি যা লিখতেছি আউটপুটে হুবহু তাই দেখাচ্ছে। আমি যে মেইন ফাংশনের কাজ হলো না কেন? মেইন ফাংশনই তো আমাদের মূল প্রোগ্রাম। আমাদের মূল যে প্রোগ্রাম, এই
আচ্ছা, তুমি এইখানে দেখো, এইখানে যে দেখতেছো, এইখানে দেখো, এই যে আমাদের প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের গঠনে এখানে কি আছে, মেইন আছে না? তার মানে এটা হচ্ছে গঠন। এই আমার মূল প্রোগ্রামটা শুরু হয় মেইন দিয়ে। মূল প্রোগ্রামটা শুরু হয় কি দিয়ে? মেইন। এটা হচ্ছে প্রোগ্রামের অংশ। এই মেইনের ভিতরে আমরা যা লিখবো তাই তো আউটপুটে দেখাবে। যেমন একজন মানুষ, তুমি সহজভাবে চিন্তা করো, একজন মানুষ সে যদি পাঞ্জাবি পরে, তাহলে তার আউটলুকিংটা কি পাঞ্জাবির মতোই দেখা যাবে। আর যদি সে শার্ট পরে, তাহলে আউটলুকিং কিভাবে দেখা যাবে, শার্ট পরলে যেরকম লাগে। আর যদি গেঞ্জি গেঞ্জি পরে, তাহলে গেঞ্জি পরলে যেরকম লাগবে ওইরকম। ঠিক ওইরকম ভাবে মেইন ফাংশনের ভিতরে তুমি যা দেখবা লিখবা, অর্থাৎ ওইখানে যদি তুমি শার্ট পরাও তাহলে শার্ট দেখতে পাবে, আর যদি তুমি পাঞ্জাবি পরাও তাহলে কি দেখাবে, পাঞ্জাবি দেখাবে। আর যদি গেঞ্জি পরাও, গেঞ্জি দেখাবে। এখন ক্লিয়ার? অর্থাৎ তুমি এইখানে মেইন ফাংশনের ভিতরে যা লিখবে, আমি মনে করি আরেকটা লাইন লিখলাম, সাপোজ পি আর আই এন টি এফ, প্রিন্টএফ। এখানে লিখলাম হাউ আর ইউ, কেমন আছো, এটা এই কথাটা লিখলাম। এরপর একটা সেমিকোলন দিলাম। এখন যদি রান করি, এটা আগে কেটে নিই, দেখাবো না। হ্যাঁ, আচ্ছা, এখন কি আসছে দেখো তো, আইসিটি ক্লাস অফ বিএস, তারপরে এরপরে হাউ আর ইউ আসছে। এখানে আরেকটা কাজ করি, আরেকটা, আচ্ছা এখানে যদি আরেকটা কাজ করি, দেখো এখন দেখো আইসিটি ক্লাস অফ বিএস, এরপরে হাউ আর ইউ, দেখো এরপর কিন্তু একটা হাবিজাবি মেসেজ দেখাচ্ছে। এই মেসেজটা আমি যদি দূর করার চেষ্টা করি, তাহলে এখানে আমি একটা কাজ করি, গেট সিএইচ, এই ফাংশনটা ব্যবহার করি। তারপরে যদি আমরা এখন রান করি না, তাহলে এখন আর একটু দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। দেখো এখন আর হাবিজাবি নাই, জঙ্গল টঙ্গল কিছু নাই, বুঝছো? যা লিখছো তাই দেখাচ্ছে। সুন্দর লাগতেছে নাকি? আচ্ছা আচ্ছা, এখন এই প্রোগ্রামটা যা শুধু একটা ডেমো প্রোগ্রাম, আমরা দেখলাম কি দেখলাম, সিম্পল একটা ডেমো প্রোগ্রাম, যে আসলে একটা প্রোগ্রাম কিভাবে শুরু হয় বা আমরা একটা সি প্রোগ্রাম কিভাবে লিখতে পারি। এখন আমরা একটা প্রোগ্রাম করব, যেই প্রোগ্রামের কাজ হচ্ছে তিনটা সংখ্যা ইনপুট নেবে, ইনপুট নিয়ে ওটার যোগফল বের করবে। কি বের করবে? তিনটা সংখ্যা ইনপুট নেবে, তিনটা সংখ্যা কি নেবে, ইনপুট নেবে, এরপরে ওটার যোগফল বের করবে। এখন যদি আমি তোমাকে সেই চ্যাপ্টার 5 এর প্রথম অংশ বলি, চ্যাপ্টার 5 এর ফার্স্ট অংশ বলি, ওইখানে যখন পড়িয়েছিলাম, মনে আছে যে এই ফ্লো চার্ট অ্যালগরিদম পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যে এইটা দেখো, দেখা যাচ্ছে দুইটি সংখ্যার যোগ করার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তার মানে দেখো এই প্রোগ্রামের ভিতরে যখন শুরু হয়েছে, শুরু করার পর যে দুইটা সংখ্যা আছে এ আর বি, এটার মান ইনপুট নিছে, কি করছে, ইনপুট নিয়েছে, তারপরে সি দ্বারা যোগফল বের করেছে, সি দ্বারা কি করছে, যোগফল অর্থাৎ ক্যালকুলেশন করেছে। দেখো আমাদের তাহলে এই প্রোগ্রাম যদি আমরা করতে চাই সি প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আমাদের প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য স্ক্যানএফ ফাংশন, ইনপুটের জন্য কি ফাংশন, স্ক্যানএফ ফাংশন। তারপরে হচ্ছে যোগ করতে হবে, ক্যালকুলেশন, তারপরে ফলাফলটা প্রিন্ট করতে হবে, তারপরেই তো আমাদের কাজ শেষ নাকি? বোঝা গেছে? মনে পড়ছে এটা? এখন যদি আমরা এই কাজটাই আমরা এখানে করব, তাহলে আমাদের যেহেতু তিনটা সংখ্যার যোগফল করছি, কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা, সাপোজ তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যা ধরলাম, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টিজার এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, আর আমরা কি বের করব, যোগফল বের করব। তাহলে যোগফলের জন্য সাম একটা ভেরিয়েবল ধরলাম, তাহলে আমাদের ভেরিয়েবল দিলাম কয়টা, চারটা। ঠিক আছে, ওইখানে দুইটা ছিল, দুইটাও দিতে পারো, আচ্ছা দুইটাই দুইটা। আর সাম দিয়েছিলাম, সি এর পরিবর্তে সাম দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা ইনপুট নিব, কি নিব, ইনপুট নিব। ইনপুটের জন্য কোন ফাংশন, স্ক্যানএফ, এস সি এ এন এফ, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা ইনপুট নিচ্ছি। প্রথমে কার মান ইনপুট নিব, এর মান, তাহলে পার্সেন্ট ডি, একটা হচ্ছে এ, এরপরে আরেকটা নিব কার মান,
বি এর মান। তাহলে প্রথম যেটা নিব সেটাকে আমরা দিয়ে দিলাম অ্যাড্রেস অফ এ তে, পরে যেটা নিলাম সেটা দিলাম অ্যাড্রেস অফ বি তে। এই হলো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। কি হয়ে গেল? ইনপুট। এখন আসে হচ্ছে ক্যালকুলেশন। এখন কি ক্যালকুলেশন? ক্যালকুলেশনটা কি হবে? আমাদের ফলাফলটা কি? সাম ইকুয়াল কি হবে? এ প্লাস বি। ঠিক আছে, সাম ইকুয়াল এ প্লাস বি। তাহলে আমাদের সামের মান বের হয়ে গেল। এখন কি করতে হবে? আমাদের আউটপুট দেখাতে হবে। কি করতে হবে? আউটপুট দেখাবে, প্রিন্ট করতে হবে। তাহলে কার কার মান প্রিন্ট করবো আমরা? এ বির মান নাকি যোগফলের মান? আচ্ছা, তাহলে তাহলে লিখলাম সাম অফ এ এন্ড বি লিখলাম, ইস, তারপর দিলাম ইস, এরপর একটা কোলন দিলাম, এরপরে পার্সেন্ট ডি দিলাম। কি দিলাম? পার্সেন্ট ডি। এইটা আমরা নিউল্যান্ড কেটে দেই। ঠিক আছে, অথবা এইখানে আমরা একটা নিউল্যান্ড দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এটার কাজ হচ্ছে নতুন লাইন তৈরি করা। হ্যাঁ, আউটপুট একটা নতুন লাইন তৈরি করবে। এটা কার মান দেখাবে? সামের মান, এস ইউ এম। তাহলে আমরা সামের মান দেখালাম। এখন এই লাস্টে যেটা আছে এটা তো আমাদের দরকার নাই, এটা আমরা কেটে দিলাম বা আমি মুছে দিলাম, কেটেই দেই। আচ্ছা, এই হয়ে গেল আমাদের দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার সি প্রোগ্রাম। তার মানে এই প্রোগ্রাম কি করবে? প্রথমে দুইটা সংখ্যা ইনপুট নেবে, প্রথমে দুইটা সংখ্যা কি নেবে? ইনপুট নেবে। দেন হচ্ছে ইনপুট নেওয়ার পরে সেই দুইটা সংখ্যার যোগফল বের করবে। কি করবে? দুইটা সংখ্যা যোগফল বের, যোগ করে যোগফল বের করবে। যেমন ক্যালকুলেটর বের করে দেয়, তাহলে আমাদের এই প্রোগ্রামও কি করবে? এই মানটা বের করে দিবে। তাহলে আমরা এটা রান করি। দেখো আমাদের স্ক্রিন চলে আসছে, আসছে না? স্ক্রিন চলে আসছে। তার মানে একটা কালো স্ক্রিন, এখন কোনো কিছুই দেখাচ্ছে না, কোনো কিছুই দেখাচ্ছে না। তার মানে সে আমার কাছ থেকে মান চাচ্ছে। কি চাচ্ছে? মান চাচ্ছে। এ এবং বি এর মান সে আমার কাছে চাচ্ছে। তাহলে তুমি এ এর মান দাও। সাপোজ তুমি এ এর মান দিলে 10। কি দিলে? 10। এরপরে ইন্টার দিলাম, পরবর্তী মান দেব। বি এর মান দিলাম হচ্ছে 30। বি এর মান কত দিলে? 30 দিলে। এখন যোগফল কত আসার কথা? 40। তাহলে আমি দেখি তো, সাম অফ এ এন্ড বি ইজ 40। আসছে? আসছে? তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে নাকি? কোনটা? এই যে এটা, এটা, এটা কি? আচ্ছা, তুমি মনে হয় ক্লাস মিস করেছো বা মিস হয়েছে, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে প্রিন্টের ফাংশন। এই যে স্ক্যানএফ ফাংশন, আমি এখান থেকে দেখাই। স্ক্যানএফ ফাংশনের নিয়ম হচ্ছে, স্ক্যানএফ ফাংশনের নিয়ম গঠন এই যে, স্ক্যানএফ যদি তুমি করতে চাও, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে চাও, তাহলে প্রথমে কি লিখতে হবে? স্ক্যানএফ কথাটা লিখতে হবে। কি লিখতে হবে? স্ক্যানএফ এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট। তারপর ডাবল কোটেশন দিতে হবে। তারপর কি দিতে হবে? ডাবল কোটেশন। এরপর হলো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে তুমি কি ধরনের মান ইনপুট নেবে। ফরম্যাট স্পেসিফায়ার মানে কি? তুমি কি ধরনের মান বা ভ্যালু ইনপুট নেবে। দেন ডাবল কোটেশন ক্লোজ, এরপর একটা কমা, এরপর একটা কি? কমা, কমার পরে এন্ড, কমার পরে কি? এন্ড, এন্ড এর পরে একটা ভেরিয়েবলের নাম, এন্ড এর পরে ভেরিয়েবলের একটা নাম। এটা ছিল গঠন। এখন আসো, ফরম্যাট স্পেসিফায়ার বলা আছে কি কি হতে পারে, যেমন পার্সেন্ট ডি হতে পারে, পার্সেন্ট এলডি হতে পারে, পার্সেন্ট এলএফ হতে পারে, পার্সেন্ট সি হতে পারে। এটা আবার নিয়ম আছে। এটা একটা কি আছে? নিয়ম আছে। যদি পার্সেন্ট ডি থাকে, পার্সেন্ট কি থাকে? ডি থাকে, তাহলে আমরা কি বুঝবো? বুঝবো একটা দশমিক পূর্ণ সংখ্যা, একটা কি পূর্ণ সংখ্যা ইনপুট নেবে বা আউটপুট দেখাবে। পার্সেন্ট ডি যদি থাকে তাহলে কি বুঝবো? একটি পূর্ণ সংখ্যা ইনপুট অথবা আউটপুট নেবে। যদি দুইটা পার্সেন্ট ডি থাকে
তাহলে 2% পূর্ণ সংখ্যা, যদি 3% থাকে তাহলে 3টা পূর্ণ সংখ্যা, যদি 4% থাকে তাহলে 4টা। আর যদি পার্সেন্ট ডি না হয়, পার্সেন্ট এফ হয়, তাহলে দশমিক সংখ্যা। তাহলে কি সংখ্যা? দশমিক সংখ্যা। যদি এটা স্ক্যানএফ এ ব্যবহার করা হয়, যদি এটা কোথায় ব্যবহার করা হয়, স্ক্যানএফ এ, তাহলে এটা বুঝবো ইনপুট। আর যদি এই পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ বা পার্সেন্ট সি, পার্সেন্ট এলডি, পার্সেন্ট এলএফ, এগুলি যদি প্রিন্টএফ এ ব্যবহার হয় তাহলে বুঝতে হবে আউটপুট। তাহলে আউটপুট। তাহলে এখন আমরা এই যে সরাসরি প্রোগ্রামে দেখো, আচ্ছা, প্রোগ্রামে যদি দেখি, তাহলে দেখো এখানে স্ক্যানএফ এর ভিতর পার্সেন্ট ডি দুইটা, পার্সেন্ট ডি কয়টা? দুইটা, তার মানে দুইটা পূর্ণ সংখ্যা। এখন আমরা কেন এখানে পার্সেন্ট ডি ব্যবহার করলাম কেন, সেটা হচ্ছে বিষয়। এইখানে দেখো, না, এই জন্য না, আমরা এই যে ভেরিয়েবল দেখো, এই যে ভেরিয়েবল এখানে যে ঘোষণা করছি এ বি সি, এর ডাটা টাইপটা কি? আইএনটি। এই ডাটা টাইপ কি? আইএনটি। আইএনটি তার মানে ইন্টিজার। এর ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে হচ্ছে যেহেতু এটা ডাটা টাইপ ইন্টিজার, কাজেই এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। 108 একটু দাঁড়াও, তাই না? স্পেশালের নাম্বার জানো কত? ইয়ের ইন্টারভ্যাল স্পেশালের কত? স্পেশালের কত? স্পেশালেরই কত? 108। আপনার ওখানে আছে স্যার? আছে? আচ্ছা, আচ্ছা, দেখো, সরি ফর ইন্টারাপ্ট। এই আইএনটি মানে কি? পূর্ণ সংখ্যা। আমরা যে ডাটা টাইপ করেছিলাম, আমরা কি করেছিলাম? ডাটা টাইপ একদম শুরুর দিকে, দেখো, একদম শুরুর দিকে যখন আমরা পেজ আপ ডাটা টাইপ করেছি, একদম প্রথমে আমরা করেছিলাম এই যে ভেরিয়েবলের পরে ডাটা টাইপ। এই যে এখানে দেখো ডাটা টাইপ আমরা চারটা বলছিলাম, একটা হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ক্যারেক্টারকে আমরা সিএইচএআর দিয়ে বুঝাইছি, এই যে সিএইচএআর, এই যে এখানে, এই যে ক্যারেক্টার। এরপরে হচ্ছে, তারপরে তোমার হচ্ছে ইন্টিজার কে বুঝিয়েছি, ইন্টিজার ডাটা টাইপ, শুধু তাদের আইএনটি। এই যে আইএনটি, আইএনটি থাকলে বুঝতে হবে এটা আছে ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে? এটা আমরা আগেই পড়েছি। সেই হিসাবে আমাদের যেহেতু আমরা বলেছি এটা পূর্ণ সংখ্যা, এ আর বি দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, সামটাও পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা এখানে ইন্টিজার নিয়েছি। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবার? আচ্ছা, আমি আর একটু সুন্দর করি, তাহলে প্রোগ্রামটা আরো দেখতে ভালো লাগবে। প্রোগ্রামটা দেখতে আর একটু ভালো লাগবে। যেমন আমি যদি লিখি ইন্টার দি ভ্যালু অফ এ এন্ড বি, এরপরে যদি আমি একটা মেসেজ দেই, এখানে যদি রান করি, এখন দেখো তো প্রোগ্রামটা এখন কি লেখা দেখাচ্ছে? কি লেখা দেখাচ্ছে বলো? তার মানে এ এবং বি এর মান ইনপুট যাচ্ছে, ঠিক আছে?
ইন্টার দ্য ভ্যালু অফ অথবা ইনপুট দ্য ভ্যালু অফ, আমি ইন্টার না লিখে এখানে লিখলাম ইনপুট, অথবা এটা লিখলাম প্লিজ, PLEAS, প্লিজ ইনপুট the value of a and b। এখন যদি দেখি, তার মানে এখন প্রোগ্রামার যে এই প্রোগ্রামটা ব্যবহার করবে বা এই সফটওয়্যারটা ব্যবহার করবে সে বুঝতে পারবে যে আমাকে কি করতে হবে, a এবং b এর মান ইনপুট দিতে হবে, a এবং b এর মান কি করতে হবে, ইনপুট দিতে হবে। তাহলে a এর মান ইনপুট দিলাম 15, এর মান ইনপুট দিলাম কত, 15, b এর মান ইনপুট দিলাম 40, কত দিলাম 40, তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, 55। দেখি আসে নাকি, সাম অফ এ এন্ড বি ইজ 55 হইছে। প্রোগ্রামটা মজার না? দেখো আমি একটা সফটওয়্যার তৈরি করে দেখাইলাম, তার মানে তুমি একটা প্রোগ্রাম বানাই ফেললে। তার মানে এই প্রোগ্রামে কি কাজ করতেছে, তুমি দুইটা সংখ্যা ইনপুট দিচ্ছ, সেই প্রোগ্রামে সেই দুইটা সংখ্যা যোগ করে যোগফল দেখাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা দুইটা সংখ্যার যোগফল বের করা শিখলাম। এখন যদি বলি তিনটা সংখ্যার গড় নির্ণয় করে, তাহলে তিনটা যদি হয় তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল কি আসবে, সি আসবে। এইখানে পার্সেন্ট ডি আরেকটা বেড়ে যাবে, আর এখানে আমি কমা দিয়ে অ্যাড্রেস অফ সি দিব। তাহলে প্লিজ ইনপুট দ্য ভ্যালু অফ এ বি সি, এখানে এ বি, এখানে এ কমা বি কমা সি দিলাম। এখন দেখো আমরা এখানে এই সাম দরকার আছে, সাম কি আমাদের দরকার আছে বলো তো? সাম আমরা ধরতেও পারি, এভারেজ লাগবে, কি লাগবে, এভারেজ লাগবে। তাহলে আমি সামটাকে কেটে দিলাম, ঠিক আছে। আর এভারেজ যেহেতু দশমিক মান আসতে পারে, এভারেজ যেহেতু কি আসতে পারে, দশমিক মান আসতে পারে, সেই হিসাবে আমি এটা ডাটা টাইপ কি হতে হবে, প্লট হতে হবে। কি দেবে, প্লট, প্লট দিয়ে দিলাম এভারেজ, প্লট দিলাম কি এভারেজ। তাহলে দেখো আমাদের প্লট এভারেজ দিলাম। এখন এখানে আমাদের সামের মান বের করবো না এভারেজের মান নির্ণয় করব, এভারেজ। তাহলে এভারেজের সূত্র কি, এ যোগ বি যোগ সি ভাগ, ভাগ কত, ভাগ কত দিয়ে ভাগ করবো গড় নির্ণয় করার ক্ষেত্রে, কয়টা সংখ্যার গড় নির্ণয় করতেছি, তাহলে 3, ঠিক আছে। আর এখানে আমরা সাম লিখবো নাকি এভারেজ, এ বি আর এ জি, এভারেজ অফ এ এন্ড বি এন্ড লিখে দিলাম। এটা মেসেজ না দিলেও হবে, অটোমেটিকলি যাবে। আর এখানে কি পার্সেন্ট ডি হবে না পার্সেন্ট এফ হবে, পার্সেন্ট এফ। এখানে প্যারামিটার কি হবে, সাম হবে না এভারেজ হবে, এ বি গুড। তাহলে আমাদের হয়ে যাবে, হ্যাঁ। এ বি জি লিখছি না, ও এখন হচ্ছে। আচ্ছা, এখন এই কথাটা যদি আমি নাও লিখি তারপরেও আমাদের প্রোগ্রাম হবে বা মান দেখাবে, আমি আগে দেখাই আমাদের। আচ্ছা, ইন্টার দা প্লিজ ইনপুট দা ভ্যালু অফ এ বি সি, এর মান দিলাম 19, বি এর মান দিলাম 28, সি এর মান দিলাম 37, ঠিক আছে। ভাগ, তাহলে এভারেজ কত আসছে, 28.00, মানে তিনজনের এভারেজ কত, 28, ঠিক আছে, বুঝতেছ। আর তুমি যদি এখানে আরেকটা কাজ করো, সেটা এখানে যদি ইন্টিজার না দিয়ে তুমি মনে করো ফ্লোট দিয়ে দিলে, ফ্লোট একসাথে দিয়ে দিলে তাহলে পরে তোমার দুই লাইন লিখতে হবে, এ বি জি, তাহলে আর এই লাইন লেখার দরকার নেই, এক লাইনেই হয়ে যাবে, ঠিক আছে। তখন কি চেঞ্জ করতে হবে বলো, এখানে পার্সেন্ট বি হবে না এফ হবে,
বলো। এখন স্ক্যানএফ এর ভিতর আমি এখানে এ বি সি সবগুলোকে কি বলছি, ডাটাটা কি প্লট মানে কি দশমিক, প্লট মানে কি দশমিক, তাহলে দশমিক থাকলে তার ফরম্যাট স্পেসিফায়ার কি হয়, পার্সেন্ট এফ হয়। প্লট থাকলে কি হয়, পার্সেন্ট এফ হয়। এই যে একটু আগে দেখাইলাম না, এই যে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ কিসের জন্য, প্লটিং পয়েন্টের জন্য। এই যে প্লটিং পয়েন্ট দশমিক সংখ্যা 0.5, 0.312 বা 3.146 এই ধরনের মান যদি আমরা ইনপুট আউটপুট দেখাতে চাই তাহলে কি ব্যবহার করতে হয়, পার্সেন্ট, পার্সেন্ট এফ, পার্সেন্ট কি পার্সেন্ট এফ। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, পার্সেন্ট ডি ব্যবহার করব না পার্সেন্ট এফ, এফ। মনে থাকবে কখন পার্সেন্ট ডি কখন পার্সেন্ট এফ, যদি প্লট থাকে তাহলে পার্সেন্ট এফ, আর যদি ইন্টিজার থাকে আইএনটি থাকে তাহলে পার্সেন্ট ডি হবে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে আউটপুট দেখব, সাপোজ আমি দশমিক মান দিলাম, একটা মান দিলাম 25.75, আরেকটা মান দিলাম হচ্ছে 30.45। এখন দশমিক নিচ্ছে কেন, কারণ আমরা প্লট ব্যবহার করছি। আরেকটা মান ধরলাম মনে করো 20.88। দেখো আমাদের এভারেজ কত, 25.6933। সত্য স্যার আসছে, আটটা স্যার আসে আসছে, ক্লাস নিয়ে আসছে স্যার, আমার ক্লাস ছিল এইটা বলুন। বুঝতে পেরেছ, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওটা কত দূর এখন আসছেন, এই আজকে রিপোর্ট জমা দেওয়ার কথা, এখন আসছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছো তো সবাই নাকি? তাহলে আমরা যে প্রোগ্রামটা করলাম থিটা সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম করলাম, আমরা কিন্তু প্রথম প্রোগ্রাম করে ফেলছি। ঠিক আছে, প্রথম সি প্রোগ্রাম কিভাবে করতে হয় সেটা আমরা করে ফেললাম, ফার্স্ট সি প্রোগ্রাম। ঠিক আছে ইমতিয়াজ নাকি, ইমতিয়াজ বুঝতে পেরেছো, রিদিতা বুঝতে পেরেছো, রিদিতা বুঝতে পেরেছো, রিদিতা, মুন্নি, মুন্নি বুঝছি। তারপরে হচ্ছে সারা, সারা জোয়াইরিয়া, সারা বুঝতে পেরেছ, জি স্যার। প্রভা পরীক্ষা আসবে, সি প্রোগ্রাম লিখতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো সি প্রোগ্রাম করব, সেখান থেকে আমরা শিখবো কিভাবে আসলে ফাইনালি সি প্রোগ্রাম আসে। তো বাসায় সবাই প্র্যাকটিস করবা, যাদের কাছে এই কোড ব্লক সফটওয়্যারটা নাই বা এই কম্পাইলারটা নাই তারা নিয়ে নিবা। যদি না থাকে আমার কাছে নক করো, আমি তোমাদেরকে লিংক দিব না, ওইখান থেকে ডাউনলোড করে। না এটা এখনো দেওয়া হয়নি, আজকের ক্লাস আমি ই করছি, আপলোড করছি, কি করে এই সরি রেকর্ড করছি, এটা হচ্ছে তোমাদের দিয়ে দিব, আমি লিংক দিয়ে দিব, সমস্যা নেই। আজকের ক্লাসে আমি ইউটিউবে ডাউনলোড করে লিংক দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আইসিটি টক, আইসিটি টক, আইসিটি টক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।